জয় হিন্দ, বন্দে মাতরম। আবারও একটা সংক্ষিপ্ত ট্রেন জার্নির ইতিহাস। 20501, 20502 আগরতলা আনন্দবিহার এবং আনন্দবিহার আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস, যা সপ্তাহে একদিন অর্থাৎ মঙ্গলবার নিউ কুচবিহার থেকে আনন্দবিহার উদ্দেশ্যে অর্থাৎ দিল্লির উদ্দেশ্যে এই তেজস রাজধানী এক্সপ্রেস চলাচল করে, যা এক ঐতিহাসিক ট্রেন এবং ভারতবর্ষের প্রথম তেজস রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে নর্দার্ন রেলওয়ের দিল্লি পর্যন্ত চলাচল করে। ট্রেন ছাড়ার সাথে সাথে সকালবেলার যে ব্রেকফাস্ট রয়েছে সেই ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হবে। ইন্ডিয়ান রেলওয়ে এবং আইআরসিটিসির দ্বারা পরিচালিত এই যে রয়েছে তেজস এক্সপ্রেস, এই তেজস এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়ে প্রথম রাজধানী তেজস এক্সপ্রেস, যেটা আগরতলা থেকে আনন্দবিহার পর্যন্ত সপ্তাহে সোমবার দিন করে চলাচল করে, একদিন করে, এবং 20501 এবং 20502 এবং আনন্দবিহার থেকে আগরতলা এবং আগরতলা থেকে আনন্দবিহার পর্যন্ত এই ট্রেনটা চলাচল করে, যেটাতে অটোমেটিক ডোর সহ সমস্ত কিছু রয়েছে এখানে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো এবং ট্রেন পার করছিল তখন সাহিবগঞ্জ রেলওয়ে স্টেশন। সাহিবগঞ্জ রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ডে অবস্থিত এবং অনেকটা মালভূমির মধ্যে। আমরা ছোটোবেলায় কত পড়েছিলাম না, ছোটনাগপুর মালভূমি। তো ছোটনাগপুর মালভূমির মধ্যেখানে অবস্থিত সাহিবগঞ্জ রেলওয়ে স্টেশন এবং এর আশেপাশে বিভিন্ন বাড়িঘর দেখা যায়। সাধারণত আমরা জানি এই যে ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদ আহরণকে কেন্দ্র করে এখানে বিপুলতম হচ্ছে অর্থনৈতিক জীবনযাপন গড়ে উঠেছে। এই যে মালভূমির যে বিচ্ছিন্ন অংশ, শক্ত ধরনের মালভূমি, এবং এখানে খুব গরমও প্রচুর, কিন্তু কারণ এমনিতেই সেই সময় গ্রীষ্মের সময়কাল এটা, তার মধ্য দিয়ে মালভূমি অঞ্চল তো আরও গরম হবেই, কারণ ল্যাটেরাইট মাটি সমৃদ্ধ অঞ্চল, প্রচণ্ড গরম থাকে। কিন্তু চারিপাশে পরিবেশ ছিল হচ্ছে অনবদ্য, অতুলনীয়, মানে যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তার মধ্যে মানে ডুবন্ত সূর্য যখন এসে পড়ছিল, এক কথায় বলার বাইরে, যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যদি কেউ ট্রেন জার্নি করে তখনই একমাত্র সেই অনুভূতিটা বুঝতে পারবে। আর বিশেষ করে এই যে জার্নিটা হচ্ছে, এই যে মেঘের ফাঁক দিয়ে যে ট্রেন জার্নি, অসাধারণ। আরে আগরতলা এটা তেজস রাজধানী এক্সপ্রেসে মোটামুটি কুচবিহার থেকে ঠিক 11 ঘন্টার মধ্যে পাটনায় আসলাম, আর মাঝখানে ভাগলপুর হয়ে আসলো। মানে এতটা হাই স্পিড ট্র্যাক ছিল যে বলার বাইরে। অলমোস্ট 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটা ছুটে এসছে। আর এটা হচ্ছে তেজস রাজধানী এক্সপ্রেস, যেটা ইন্ডিয়ার প্রথম প্রাইভেট ট্রেন হিসাবে পরিচালিত, মানে PPP মডেলে চলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে। ট্রেনটার আউটফিটটা এরকম। আর এটা পাটনা জংশন, যেটা মানে পূর্ব রেলওয়ের মানে ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন যেটা আমরা জানি। এবং পাটনা জংশন তো খুবই ডিমান্ডেবল একটা জায়গা, যেখানে সারাদিন রাত্রি প্যাসেঞ্জারে ভর্তি থাকে, এবং রাত্রি কটা বাজে, 10টা সাড়ে 10টা বাজে, তাও ভিড়। এইদিকে এটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর লাইন, যেটা আমি একটু পরে বলছি এই লাইনটার সম্পর্কে। একটা প্যারালাল মানে মালগাড়ি যাচ্ছে। এখন তেজস রাজধানী এক্সপ্রেস পার করলো ফিরোজাবাদ রেলওয়ে স্টেশন। মারাত্মক হাই স্পিড ট্র্যাক এই ট্র্যাকটা, বিশেষ করে হচ্ছে এই পাটনা থেকে নিউ দিল্লি পর্যন্ত যাওয়ার যে রুটটা, সেটা হচ্ছে পুরো হাই স্পিড ট্র্যাক এবং নন স্টপ। এখানে কোনো ধরনের কোনো শিডিউল হল্টে নেই, পুরো নন স্টপ চলছে ট্রেন, বিশেষ করে কানপুর থেকে আনন্দবিহার পর্যন্ত। আর এটা তেজস রাজধানী এক্সপ্রেস এখন
প্রচণ্ড বেগে চলছে, প্রায় মোটামুটি 120-130 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে। থেকে দূরে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা লাইন করিডোর এসে যুক্ত হবে। এটা হচ্ছে DFCCIL, ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই যে লাইনটা জয়েন হচ্ছে, আর এটা তো অটোমেটিক ডোর, এই ডোরটা হচ্ছে ক্লোজ, একমাত্র হল্ট আসলে এই ডোরটা হচ্ছে খুলে, তাছাড়া এই ডোরটা হচ্ছে মাঝ রাস্তায় কখনোই এই ডোরটা খোলা সম্ভব না। এই যে লাইনটা জড়ো হলো একসঙ্গে, এটা হচ্ছে DFCCIL লাইন। যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন, তো তার জন্য কি হয়, এখানে যারা যারা হচ্ছে কোচ অ্যাটেন্ডেন্ট রয়েছে তাদের সঙ্গে একজন করে হচ্ছে ক্যাটারার স্টাফ থাকে, তারা সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি সব প্রোভাইড করে। আর ডোর যেহেতু অটোমেটিক, এটা খোলা যায় না। শিখোলাবাদ স্টেশন পার করলো, আর এই যে এই রুটটা, এটা হচ্ছে হাই স্পিড ট্র্যাক। বিশেষ করে পাটনা থেকে নিউ দিল্লি পর্যন্ত যাওয়ার যে রুটটা রয়েছে নর্দার্ন রেলওয়ে, সেটা প্রচণ্ড হাই স্পিড ট্র্যাক। আর এই রুটের পাশ দিয়ে যে দেখা যাচ্ছে না মালগাড়ি যাচ্ছে, এটা হচ্ছে DFCCIL এর রুট, অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা ভারতীয় রেলওয়ের একটা আন্ডারটেকিং অর্গানাইজেশন। এখানের মধ্যে শুধুমাত্র মালগাড়ি যে সমস্ত আছে সেই মালগাড়িগুলো পরিচালিত হয়। আপ ডাউন দুটো লাইন রয়েছে। আর এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা এটা হচ্ছে প্যাসেঞ্জার করিডোর, অর্থাৎ নর্দার্ন রেলওয়ের ওটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর, আর এটা হচ্ছে ডেডিকেটেড প্যাসেঞ্জার করিডোর। কখনো কখনো কি করা হয় কি, প্যাসেঞ্জারদের, এটা হাইলি স্যাচুরেটেড লাইন, প্যাসেঞ্জারদের যে হচ্ছে চাপটা বা প্রেশারটা সেটা কমানোর জন্য কখনো কখনো ওই ফ্রেট করিডোর দিয়ে এই প্যাসেঞ্জার করিডোরের ট্রেনগুলো নিয়ে ওখানের মধ্য দিয়ে মাঝে মাঝে চালানো হয়। তবে ওটা আলাদা একটা অর্গানাইজেশন আর এটা আলাদা অর্গানাইজেশন, বাট সবই ইন্ডিয়ান রেলওয়ে আন্ডারে। এটা পুরোপুরি গভর্নমেন্ট, আর ওটা হচ্ছে গভর্নমেন্টের পুরোপুরি আন্ডারটেকিং DFCCIL। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা মালগাড়ি চলছে, আমি পরিষ্কার ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে মালগাড়িটা চলছে দেখা যাচ্ছে ওখানে, এটা কোন রেল স্টেশন ঠিক বলতে পারছি না, এখানে আমি নামটা দেখলে আমি জানাচ্ছি। এটা হিরণগাঁও দেখাচ্ছে সম্ভবত। স্টপেজ নেই কোনো এখানে, একেবারে আনন্দ বিহার গিয়ে থামবে এই গাড়ি। তেজস রাজধানী এক্সপ্রেসের এটা ফার্স্ট এসি কামরা, একদম মানে ঝাঁ চকচকে সুন্দর কামরা, এবং এই কামরার মধ্যে কুপ কেবিন দুটো রয়েছে, সহজে বুক করতে পারবেন। এটার ভাড়াটা প্রচুর ভাড়া পড়ে, এটাতে কোনো ডাইনামিক ফেয়ার এটাতে কোনো থাকে না, এটাতে ভাড়া হচ্ছে ফিক্সড। আর বাদ বাকি সেকেন্ড এসি এবং থার্ড এসিতে কি থাকে, ডাইনামিক ভাড়া থাকে, অর্থাৎ যখন আপনি টিকিট বুক করবেন সাথে সাথে এর দাম বাড়তে থাকে। কিন্তু ফার্স্ট এসিতে টিকিট বুক করার সাথে সাথে কোনো দাম বাড়ে না, যেটা ফিক্সড সেটা ফিক্সড ভাড়াই থাকে। আর এখানে একটা সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছেন এখানে, আর এখান দিয়ে, আর এগুলো হচ্ছে খাবার প্রোভাইড করা হয়। সকালবেলা হচ্ছে টিকিট, তারপর ব্রেকফাস্ট এভাবে দেওয়া হয়। এটা ফার্স্ট এসি ইন্টেরিয়ার লুকটা। সেকেন্ড এসি, আর এটা সেকেন্ড এসি কোচ। এখানেও সেকেন্ড এসি কোচটা অনেকটা প্রাইভেসি যুক্ত। সকালবেলার এই যে সুন্দর ব্রেকফাস্ট রয়েছে, এখানের মধ্যে দেওয়া হয় ব্রেড, তারপর বাটার দেওয়া হচ্ছে, টি কিট দেওয়া হচ্ছে, তার সাথে সাথে অরেঞ্জ জুস দেওয়া হচ্ছে বা ম্যাঙ্গো জুস দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, যেমন টমেটো ক্যাচাপ, সাথে হচ্ছে ভেজ নন ভেজ বিভিন্ন জিনিস রয়েছে। ব্রেকফাস্ট, টি কিট দুবার প্রোভাইড করা হচ্ছে, সকালে আর ব্রেকফাস্টের সঙ্গে।
সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এই যে ব্রেকফাস্ট যেগুলো আমি দেখালাম সেটা প্রোভাইড করা হয়েছিল। তো এখানে দুটো ব্রাউন ব্রেড দিয়েছে আমাকে। তো ব্রাউন ব্রেড দুটো মোটামুটি খেতে ভালোই ছিল, নর্মালি ছিল। তার সঙ্গে আমি যেহেতু হচ্ছে ভেজিটেবলস আইটেম নিয়েছিলাম, তো দুটো ভেজিটেবল চপ, তার সঙ্গে এই যে ক্যাচাপটা দিয়েছে। তো অ্যাকচুয়ালি ভেজিটেবল চপ ক্যাচাপ দিয়ে খেতে হয়। আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে পুরো ডাস্ট সুগার। তো ডাস্ট সুগার দিয়ে চা দিয়ে তখন বানিয়ে খেলাম। দেখতে দেখতে তখন ট্রেন পার করছিল আলিগড় জংশন রেলওয়ে স্টেশন। আমি গুগল ম্যাপে দেখেছিলাম, আর যেহেতু ডেডিকেটেড ফ্রেট করিডোর লাইন এবং প্যাসেঞ্জার করিডোর লাইন একসঙ্গে, তার জন্য পাশাপাশি লাইন দুটো পরপর দেখা যাচ্ছে। আর আমার সিট একদম লোয়ার বার্থ পড়েছিল। আর খুব জোরে স্কিপ করছিল আলিগড় জংশন রেলওয়ে স্টেশন। এটা একটা গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন। আলিগড় ইউনিভার্সিটি আপনারা যেতে হলে আপনারা আলিগড় জংশন নামতে পারেন, কিন্তু যেহেতু এই ট্রেনের কোনো স্টপেজ নেই, তার জন্য উত্তরবঙ্গ থেকে আসা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসার সিকিম মহানন্দা এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র মেল এই সমস্ত ট্রেনগুলোতে যদি আপনারা দিল্লি আসেন, তবে আপনারা আলিগড় জংশন স্টেশনে নামতে পারবেন, বা নর্থ ইস্ট এক্সপ্রেস রয়েছে সেগুলোতে নামতে পারবেন। অনেক বড় রেলওয়ে স্টেশন। এক ফ্লাইওভার মানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে পারলে বড় ফ্লাইওভার আপনারা পেয়ে যাবেন, সুন্দর পারাপারের জন্য প্ল্যাটফর্মগুলো। আর যেহেতু এখানে হচ্ছে ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে ওয়ান অফ দ্য মেইন স্যাচুরেটেড লাইন, তার জন্য এটা খুব হচ্ছে দুর্গম এক কথায় লাইনগুলো। নির্ধারিত সময় থেকে ঠিক আধা ঘন্টা আগে রাজধানী এক্সপ্রেস থেকে নেমে পড়ছিলাম আনন্দবিহার জংশন রেলওয়ে স্টেশনে। এবং আনন্দবিহার জংশন রেলওয়ে স্টেশন থেকে পাশেই রয়েছে মেট্রো রেলওয়ে স্টেশন। রাজধানীর বুকে যে কোনো জায়গায় যাতায়াত মানে মেট্রো। পাবলিক ট্রান্সপোর্ট বা অন্য কিছুদের যাওয়া কিন্তু সত্যি মূর্খামির কাজ কিন্তু, বা বোকামোর কাজ কিন্তু। মেট্রো নিরাপদ, সহজ এবং সঠিক সময় আপনার গন্তব্যে ঠিকঠাকভাবে পৌঁছে দেবে, এবং যথেষ্ট কম ভাড়াতে আপনি দিল্লির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। চলুন যাওয়া যাক মেট্রো করে দিল্লির জুওলজিক্যাল, এই যে জুওলজিক্যাল ন্যাশনাল পার্ক, এটা দিল্লি জু বলে আমরা সবাই জানি, যেটা অনেকটা লাল কেল্লার পাশে বা ওই দিকেই অবস্থিত হবে, ঠিক একজ্যাক্ট লোকেশনটা মনে নেই। আপনি মেট্রোতে করে জুওলজিক্যাল পার্ক স্টেশনে নেমে সরাসরি এখানে আসতে পারবেন, এবং এখানে বিভিন্ন রকমের জীব জন্তু দেখতে পারবেন। এই যে হরিণ থেকে শুরু করে এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে ময়ূর ডানা মেলে বসে আছে, এবং এই দেখুন এটা হচ্ছে হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার আমরা যেটা দেখতে পারি, ঠিক রয়্যাল বেঙ্গল টাইগারের ঠিক সেম টু সেম অ্যাজ ইট ইজ সেম দেখতে এটা হোয়াইট টাইগার। টাইগারটাকে অনেকক্ষণ আমরা অবজার্ভ করেছিলাম, দেখেছিলাম টাইগারটাকে অনেক সযত্নে রাখতে হয়, এবং এগুলোর অনেক কেয়ারটেকারও থাকে, নইলে এগুলোকে বাঁচানো সম্ভব না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এদের যে নিজস্ব প্রাকৃতিক পরিবেশ সেখান থেকে তুলে এনে এখানে কৃত্রিম উপায়ে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে এদেরকে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়, এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার, এদের হচ্ছে ডাক্তার, যত্ন, তার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের যে এনভায়রনমেন্ট সেটাকেও দিতে হয়, যাতে করে ওদের মনে না হয় যেন ওরা নির্দিষ্ট কোনো কিছু ঘেরাটোপের মধ্যে রয়েছে। এবং এখানে যেতে হলে আপনাকে প্রচুর হাঁটতে হবে, প্রচুর ঘুরে দেখতে হবে, এমনকি আপনি কারও পেয়ে যাবেন, কারে করেও যেতে পারবেন এখানে। তো এই টাইগারটাকে অনেকক্ষণ অবজার্ভ করেছিলাম আমি, কারণ আমার ভালো লেগেছিল বেশ এই টাইগারটাকে দেখতে। এই টাইগারের মতনই রয়েছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, এবং এটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে এনে এখানে দিল্লির ন্যাশনাল জুতে রাখা হয়েছে, যাতে করে সমগ্র এখানে যারা যারা ঘুরতে আসে মানুষজন তাদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে এই টাইগারটা বেশ ছোট ছিল। রয়্যাল বেঙ্গল সাধারণত লম্বায় এত ছোট হয় না এবং চড়ত এত ছোট হয় না। টাইগারটা দেখলাম পেট বেশ পড়ে গিয়েছিল, কারণ অনেক কিছুর অভাব রয়েছে। এছাড়াও বিভিন্ন বন্য পশু যেমন সিংহ, সাপ, হাতি, ময়ূর, বাইসন, ভাল্লুক, বিভিন্ন ধরনের হচ্ছে বন্যপ্রাণী, কচ্ছপ থেকে আমরা অনেক কিছু এই চিড়িয়াখানায় দেখেছি। তো সেগুলো ছবির মাধ্যমে কিছু তুলে ধরছি, কারণ ভিডিওর মাধ্যমে করাটা সম্ভব হয়নি। আর যদিও এখানে প্রচুর 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, যা এক কথায় মানে বলার বাইরে। যতই যেখানে যাওয়া যাক, প্রকৃতির শান্তি কোথাও নেই। শেষমেশ মেট্রো রেলে করে চলে এলাম দিল্লির ন্যাশনাল জুতে। এটা ভাল্লুক রয়েছে ঘুমিয়ে। আর যেটা আমি ভিডিওতে দেখালাম এটা সেই হোয়াইট টাইগার। একটা ছবি নিয়েছিলাম, দূর থেকে ক্লিক করেছিলাম, জিনিসটা দেখতে বেশ সুন্দর, ভালো লাগছিল। আর এটা রয়েছে হচ্ছে চিতাবাঘ না, এটা হচ্ছে লেপার্ড। এই লেপার্ডটা শুয়েছিল উপরে, তো আসেনি। আর এখানে হচ্ছে দুটো হাতি দেখেছিলাম, তো সে হাতিরা ঘাস খাচ্ছিল, আর কী কী বিভিন্ন ঘাসের প্রজাতি রয়েছে সেই ঘাস খাচ্ছিল। তো তারপর মাঝখানে বেরিয়ে আবার নিউ দিল্লি স্টেশনে গিয়েছিলাম। নিউ দিল্লি স্টেশনে গিয়ে
ওখানে একটু কিছু কাজকর্ম ছিল। তো স্টেশনে খুব ভিড় ছিল, খুব গরম ছিল। তারপর ওখান থেকে সরাসরি চলে গেলাম রেড ফোর্টে। এই রেড ফোর্ট সে সময় বন্ধ ছিল, 15ই আগস্ট পর্যন্ত রেড ফোর্ট বন্ধ থাকে, কোনো কারণে বন্ধ ছিল। তারপর আবার ন্যাশনাল জুতে গেলাম, ন্যাশনাল জুতে গিয়ে সেখানে আবার হচ্ছে গাড়ি বুক করলাম। তো আমি আর বাবা মিলে গাড়ি বুক করলাম, গাড়ি বুক করে এখানে গাড়িতে চড়ে বসলাম। তো গাড়ি করে সব জায়গায় ঘুরেছিলাম। তো এখানে বিভিন্ন হরিণ ছিল এদিকে, সেখানে সেলফি তুলেছিলাম একটা। আর এই যে গাড়িগুলো বিভিন্ন জায়গায় এসে এসে দাঁড়িয়ে যায়, আপনি এখানে উঠে বিভিন্ন জায়গায় যেতে পারেন এই পার্কের মধ্যে। আর এখানে বিভিন্ন পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্য জন্তু দেখা যায়। এটা দূরে দেখা যাচ্ছে বাইসন। তো এই যে বাইসনটা দেখা যাচ্ছে, এটা খুব ভয়ানক এবং ডেঞ্জারাস এই বাইসনগুলো। আর এখানে এটাও হরিণের একটা প্রজাতি, কী প্রজাতি ঠিক জানি না। আর এখানে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, কারণ এখানে গাড়ির স্টপেজ রয়েছে। আর এই যে ময়ূর বারবার ডাক দিচ্ছিল, ময়ূর পাখা মেলে সুন্দরভাবে তুলে ধরছিল। আর এখানে দূরে দেখতে পাচ্ছি এখানে গন্ডার। তো এখানে একটা একশৃঙ্গ গন্ডার ছিল, আর এদিকেও ময়ূর ছিল। তো ময়ূরটা দেখতে অসাধারণ লাগছিল। তো শেষমেশ তারপরে আর কি করা যাবে, সন্ধ্যাবেলা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে নিঝুম রাত, দিল্লি থেকে রওনা হয়ে সরাসরি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার মানে একটা ভাইবসটা একটা আলাদাই থাকে, ভালো লাগে যে বাড়ি ফিরে যাচ্ছি শেষমেশ আবার। আগের দিন রাতে দিল্লি থেকে যখন রওনা হয়েছিলাম, শরীর ছিল প্রচণ্ড ক্লান্ত। তো সেই ক্লান্ত শরীরে কোনো রকমভাবে রাত 11টা 45 মিনিটে নিউ দিল্লি থেকে শিলচর পর্যন্ত যাবার পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে চেপে 3E ইকোনমি ক্লাসে চেপে রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে দেখলাম ট্রেনটি সকালবেলা এসে দাঁড়িয়ে গিয়েছিল পিটি দীনদয়াল উপাধ্যায় জংশনের আউটার কেবিনের কিছু একটা জায়গায়, এবং কোনো একটা ট্রেন অপোজিট সাইড দিয়ে ক্রস করছিল। সেটা বুঝতে পারিনি কোন ট্রেন, কিন্তু ক্যাপচার করেছিলাম কোন ট্রেন সেটা। है ना सर, गाड़ी में है, इधर ही तो घूम रहा था। ট্রেন জার্নির এই প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সবথেকে ভালো লেগেছিল এই গঙ্গা যে সোনপুর রেলওয়ে ব্রিজ, সেই সোনপুর রেলওয়ে ব্রিজের এই গঙ্গার এই নৈসর্গিক দৃশ্য। কারণ এটা এক কথা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল, এবং বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম ধীরে ধীরে। তার জন্য শেষেরটুকু এই গঙ্গার সুন্দর দৃশ্যকেই আপনাদের সবার সামনে তুলে ধরলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।